হাই, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সঙ্গে একটি মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসের একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে আলোচনা করার আগে আমি তোমাদের জানাবো একটা তথ্য যে আমাদের ভারতবর্ষের ইতিহাসে পানিপথ যে জায়গাটি বর্তমান হরিয়ানায় রাজ্যে এই জায়গাটি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই হরিয়ানা রাজ্যের এই পানিপথে তিনটি বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল। তিনটেই পানিপথের যুদ্ধ বলা হয়। প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ। তাই প্রথম পানিপথের যুদ্ধটা আমরা জানি 1526 সালে হয়েছিল, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে এবং তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। এই তিনটি পানিপথের যুদ্ধের ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক গুরুত্ব আলাদা আলাদা রকমের। আজকে আমি তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে যে ভারতবর্ষের ইতিহাসে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব কি। বেশি বড় ভিডিও হবে না, তাই কেউ স্কিপ করো না। বিশেষ করে যারা কলেজে এক্সাম দেবে তোমাদের জন্য খুব 5 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক। যারা বিসিএস পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক। স্কুল লেভেলে 7-এর সিলেবাসে খুব গুরুত্বপূর্ণ টপিক এটি। আমরা যারা নর্মালি এমনি পড়াশোনা করছি আমরা মোটামুটি জানি যে মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে যে মুঘলদের যে সূচনা সেটি এই पानीपतेर যুদ্ধের মাধ্যমেই হয়েছিল। तो आज का जो टॉपिक आज हम डिस्कस करने वाले हैं कि व्हाट इज द इम्पोर्टेंस ऑफ फर्स्ट बैटल ऑफ पानीपत। तो इसके बारे में बोलने से पहले हम थोड़ा बाबर के बारे में डिटेल्स बात कर लेते हैं, थोड़ा सा बात कर लेते हैं। बाबर कौन था इससे पहले और पहले हम बोल देते हैं कि जी ये जो पानीपत का युद्ध हुआ था, ये दोनों जो वीर थे उस वक्त के हमारे भारत में मेडिवल इंडिया में एक तुर्क मतलब सल्तनत पीरियड से जो उस वक्त के सुल्तान थे वो थे इब्राहिम लोदी। और हम लोग ये भी जानते हैं कि मुग़ल जो है, मुग़ल के जो फर्स्ट बादशाह जिसको हम बोलते हैं भारतवर्ष में, उन्होंने ये मुग़ल जो मुग़ल जो डायनेस्टी है उन्होंने शुरू किए थे। बाबर इनके बीच हुआ था और ये हुआ था 1526 में और ये डेट है 21 अप्रैल। तो बाबर एवं আমাদের ইব্রাহিম লোদির ভারতবর্ষের তৎকালীন যে মধ্যযুগের সুলতান ছিলেন ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে যাওয়ার আগে বাবর সম্পর্কে ছোট্ট একটি তথ্য বলে দিই। বাবর মাত্র 12 বছর বয়সে মধ্য এশিয়ার ফারগানা প্রদেশের শাসক হয়েছিলেন। এখন তারও আগে একটু যদি তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে বাবরের বাবার নাম ছিল অমর শেখ মির্জা এবং এই অমর শেখ মির্জার ছিলেন বর্তমান যদি আমরা লোকেশন দেখি তাহলে ওই রুশ এবং তুর্কিস্তান এর মধ্যবর্তী এলাকা ছিল এই ফারগানা প্রদেশ। বাবরের যে বংশ পরিচয় সম্পর্কে ইতিহাসে ছোটবেলা থেকে আমরা যখন থেকে ইতিহাস পড়ছি তখন থেকে একটা তথ্য আছে যে বাবরের পিতার দিক থেকে নাকি তৈমুর লঙ্গের বংশধর ছিলেন এবং মাতার দিক থেকে বিখ্যাত মুঘল বীর তিনি হচ্ছেন চেঙ্গিস খানের বংশধর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাবরের ছোটবেলা থেকেই একটা বীরত্বমূলক কাহিনী বাবরের বংশের মধ্যেই ছিল। আর একটা টার্ম বাবরের যে টার্মটার যে মানে বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। অতএব মানে বাবরের এই মানে কোন না কোনো জায়গায় বাবরের আচরণের সঙ্গে এই ভারতবর্ষে যেভাবে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কোনো একটা জায়গাতে যেন মিলে যায়। तो बाबर के जो पूर्वज कहा जाता है तैमुरलंग और चंगेज़ खान उनके ब्लड में है, वो ब्लड में इनका रिश्ता ऐसा हिस्टोरियंस लोग बोलते हैं। तो ये इनका पिता जो है उमर शेख मिर्जा ये फरगना प्रदेश के शासक थे। बाबर मात्र 12 साल उनका उम्र था वो फरगना के शासक बने थे, लेकिन वो एक हिस्ट्री ऐसा है कि 3 महीने ही वहाँ पर फरगना प्रदेश में वो शासक रह चुके थे। उसके बाद उनके जो रिश्तेदार थे उनको भगा दिए थे वहाँ से और वो चले आए थे अपने जो फरगना प्रदेश को छोड़ के समरकंद के तरफ आ गए थे, इधर अफगानिस्तान के तरफ। और 1400 मतलब 1497 इस डेट में समरकंद को उन्होंने अपने अंडर में ले लिए थे और उसके बाद समरकंद से भी वो बेदखल हो गए थे, ऐसा हिस्ट्री कहा जाता है। और फिर वो अफगानिस्तान की तरफ आ गए थे और अफगानिस्तान में काबुल जो 1504 में उन्होंने काबुल को अपने
अपने कंट्रोल में किए थे और 1526 तक वो काबुल में ही अपना जो कंट्रोल बना के रखे थे। लेकिन काबुल में जो है वो इतना उनके रिश्तेदार जो लोग थे, इतना प्रेशर डाला जा रहा था, तो इसलिए उनका जो पूरा ध्यान वो मध्य एशिया की तरफ नहीं जाके, क्योंकि वहाँ पर जो समरकंद एरिया उन्होंने कोशिश किए थे कि वो कंट्रोल में लाए, लेकिन क्या हुआ उस तरफ उस तरीके से अपना जो दबदबा है, क्योंकि उज्बेक जो कम्युनिटी थे वहाँ पर थे समरकंद में, ये फरगना प्रदेश समरकंद उस एरिया में, तो वो समझ चुके थे कि मध्य एशिया में उनका जो सेंट्रल एशिया में इनका जो अपना जो सपना है वो पूरा नहीं हो सकता। इसीलिए वो भारत की तरफ रुक कर गए और अपने जो उनका जो बायोग्राफी है, ऑटोबायोग्राफी तुजू की बाबरी, और हम बता देते हैं कि बाबर बहुत ही एडुकेटेड पर्सन थे, तुर्की और फारसी लैंग्वेज में ज़बरदस्त नॉलेज था उनका। हालांकि 12 साल की उम्र में उन्होंने उनके जो पिता की जो राज्य है फरगना प्रदेश उनके उसको कंट्रोल, क्योंकि पिता के मौत के हो जाने के बाद वो फरगना प्रदेश में कंट्रोल ले चुके थे। तो 12 বছর বয়সে মাত্র তিনি ফারগানা প্রদেশে দায়িত্ব পেয়েছিলেন, অর্থাৎ ছোটবেলা থেকে শাসক হিসেবে তার যে কৃতিত্বের কথা আমরা শুনি। তো বাবরের আত্মজীবনীর নাম তুজুকি বাবরি, তাই তুজুকি বাবরিতে তার ডিটেলস ভারতবর্ষ সম্পর্কে একদম চাকতাই তুর্কি ভাষায় লেখা রয়েছে তুজুকি বাবরি। তো এই তুজুকি বাবরি গ্রন্থের ডিটেলস থেকে আমরা যদি দেখি, ওখানে দুটো লাইন বাবর লিখছেন যে আমার মানে একটা সময় এমন মনে হচ্ছে যে এমন কোনো সময় ছিল না, তিনি লিখছেন কোড আনকোড, যে এমন কোনো সময়ই ছিল না যে আমি ভারতবর্ষ জয় করব হিন্দুস্তান, এই ব্যাপারটা তার মধ্যে আসেনি। এই অর্থাৎ মানে তার ভারতবর্ষ জয় করার তার যে একটা উদগ্র আগ্রহ ইচ্ছা বাবরের মধ্যে বরাবরই লক্ষ্য করা গিয়েছিল। তো সেই স্বপ্নকে পূরণ করার জন্য তিনি সুযোগ খুঁজে বেড়াচ্ছিলেন। তোমাদের বলেনি যে বাবর 1526 সালে পানিপথের যে প্রথম পানিপথের যুদ্ধের আগে বাবর টোটাল 5 বার ভারত আক্রমণ করেছেন। তো টোটাল 5 বার ভারত আক্রমণ পাঠিয়েছিলেন, কিন্তু তিনি সেভাবে সফল হননি। যদিও তাকে যে মানে সেই সময়ের পরিস্থিতি তাকে ভারতবর্ষের মানে 6বার যখন তিনি আগ্রহ প্রকাশ করছেন তার কাছে পরিস্থিতির সুযোগ এনে দিয়েছিল। मतलब उस वक्त के ऐसा सिचुएशन बन गया था, बाबर को वो मौका दे दिया भारतवर्ष में आने के लिए। ये मौका कौन सा था कि उस वक्त जो दिल्ली के सुल्तान थे वो इब्राहिम लोदी थे, और इब्राहिम लोदी के इतने वो अच्छे शासक नहीं माना जाता था। तो उस वक्त उनके रिश्तेदार लोग पीछे पड़े हुए थे कि कैसे इब्राहिम लोदी को वहाँ से सिंहासन से हटाया जाए। तो ये इस चक्कर में थे वो लोग। इनमें से 2 लोगों का नाम हिस्ट्री में बताया जाता है। एक का नाम है पंजाब के जो रूलर्स थे वो है দৌলত খাঁ লোদি। মানে দুজন রিশতেদার এমন ছিল যারা ইব্রাহিম লোদিকে সেই সময় সরাতে চাইছিলেন। একজন হচ্ছেন দৌলত খাঁ লোদি আর আরেকজন হচ্ছেন আমাদের এই যে দিল্লি সিংহাসনের অন্যতম দাবিদারের কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন আলম খাঁ লোদি। তো এই দুইজন বাবরকে আমন্ত্রণ জানাচ্ছেন। এখন তাদের প্ল্যান ছিল যে বাবরকে আমন্ত্রণ জানায়, ইব্রাহিম লোদিকে ওখান থেকে সিংহাসন থেকে সরাবো এবং সিংহাসনে আমরা আধিপত্য স্থাপন করব। দুজনই দৌলত খাঁ লোদি এবং আলম খাঁ লোদির প্ল্যান ছিল। কিন্তু ইব্রাহিম লোদিকে তারা যে কোনো মূল্যে সরাতে চাইছেন, তা বাবরকে আমন্ত্রণ জানাচ্ছেন। তো বাবর 1524 সালে 1524 বাবর ভারতবর্ষ আক্রমণ করছেন এবং ভারতে এসে কোথায় পৌঁছাচ্ছেন, লাহোর এবং দীপালপুর বলে যে এলাকা রয়েছে আমাদের পাঞ্জাবের এরিয়ায়, সেখানে এসে তিনি মানে আসছেন এবং ওই এলাকা দুটিকে লাহোর আর দীপালপুর দখল করছেন। এখন বাবরের কিন্তু যে দৌলত খাঁ লোদি এবং এই যে মানে আমাদের আলম খাঁ লোদি, এই যে দুজন যে আশা নিয়ে বাবরকে ডেকেছিলেন, যেভাবে আক্রমণ করেছেন বাবর সেটা কিন্তু তাদের প্ল্যানের মধ্যেই ছিল না, যেভাবে তিনি আক্রমণ করবেন, যার ফলে প্রথমের দিকেই তারা অসন্তুষ্ট হয়ে পড়ছেন। এখন তারা বাবরের বিরুদ্ধে তার বাবরের যে প্ল্যান, সেই প্ল্যানের সঙ্গে दौलत खां लोदी आलम खां लोदी प्लान मिलছে না। मतलब इन दोनों का प्लान और बाबर का जो प्लान वो नहीं मिल रहा था, क्योंकि वो दीपालपुर और जो लाहौर है वो बाबर ने अपने कंट्रोल में ले चुके थे। तो যার ফলে কি হলো, এই বাবরের বিরুদ্ধে দৌলত খাঁ লোদি আলম খাঁ লোদি মানে শেষ পর্যন্ত মানে অস্ত্র ধরতে বাধ্য হচ্ছেন। তাহলে 1524 সালে বাবর আবার কাবুলে ফেরত যেতে
বাধ্য হচ্ছেন। পরের বছর 1425 সালে, পরের বছর 1525 সাল, 1400 সাল নয়, ওটা আমি ভুল বলছিলাম। তো 1525 সাল, কারণ আমরা জানি 1526 সালেই প্রথম পানিপথের যুদ্ধ হয়েছে। তো এই 1525 সালেতে অর্থাৎ 24 সালে তিনি দখল করেছিলেন দীপালপুর আর লাহোর। এখন দীপালপুর লাহোর থেকে বিতাড়িত হয়ে তিনি চলে যাচ্ছেন কাবুল, আবার ফেরত আসছেন 1525 সালে। 1525 সালে যখন তিনি ফেরত আসছেন, তখন তিনি সঙ্গে নিয়ে আসছেন 12,000 সৈন্য এবং সঙ্গে কামান, যেটা ভারতবর্ষের মাটিতে ফার্স্ট টাইম ইউজ করার কথা বলা হচ্ছে, কামানের টেকনিক। তো কামান, বন্দুক এবং 12,000 সৈন্য নিয়ে বাবর আসছেন। এখন প্রথমেই বাবর যেটা করেছিলেন সেটা হচ্ছে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদিকে তিনি পরাজিত করেছিলেন। এখন দৌলত খাঁ লোদিকে তিনি পরাজিত করার পর তার যে লক্ষ্য, মেন তো লক্ষ্য টার্গেট দিল্লি দখল, যার তিনি দিল্লির দিকে অগ্রসর হচ্ছেন। मतलब 1525 में बाबर फिर काबुल से आए और उनके साथ लाए 12,000 सेना और कमान जो है आर्टिलरी सेक्शन जिसको बोला जाता है, वो भी लेके आए और बंदूक भी लेके आए। पहले उन्होंने पंजाब के जो रूलर थे, मतलब जो दौलत खां लोदी थे, उनको उन्होंने पराजित किया और पंजाब को अपने कंट्रोल में लिया। फिर उसके बाद दिल्ली की तरफ कूच कर गए। দিল্লির যে সময় সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, এই যে প্রথম পানিপথের যুদ্ধের ঘটনাটা হচ্ছে এইখানে। স্বাভাবিকভাবে দিল্লির দিকে অগ্রসর হওয়া মানে ইব্রাহিম লোদি তখনকার দিল্লি সুলতান, তিনি কি ছাড়বেন না এটা, যার ফলে দিল্লির সন্নিকটে হরিয়ানার প্রান্তরে যখন আসছে, সেই হরিয়ানার প্রান্তরের নামই হচ্ছে, এলাকাটার নাম পানিপথ। ওই পানিপথের প্রান্তেই ইব্রাহিম লোদি এবং বাবর, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যে শাসক, ভারতবর্ষে যিনি প্রথম প্রতিষ্ঠাতা বলা হয় বাবর একদিকে, এবং দিল্লি সুলতানির লাস্ট বড় সুলতান ইব্রাহিম লোদি, তো এই দুজনের যুদ্ধ হচ্ছে। তারিখটা হচ্ছে 1525 সালে তিনি বলছিলাম ভারতবর্ষে এসেছেন। 1526 সালে এই যুদ্ধটা হয়েছে 21 এপ্রিল, 21 এপ্রিল এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। অর্থাৎ কোন যুদ্ধ? 1526 সালের আমাদের প্রথম পানিপথের যুদ্ধ। তাহলে এটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রায় প্রত্যেক চাকরির পরীক্ষায় কমন আসে এবং এক্সামেতে আসে পরীক্ষা, যে প্রথম পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। তাহলে বুঝতে পারলে যে 1526 সালে 21 এপ্রিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে সংগঠিত হয়েছিল। আচ্ছা, এই যুদ্ধে আমরা জানি, খুব সংক্ষেপে বলেই, যুদ্ধের পরাজিত হয়েছিলেন ইব্রাহিম লোদি এবং ইব্রাহিম লোদি যুদ্ধে প্রাণ গিয়েছিল। অর্থাৎ দিল্লি सुल्तानी প্রথম সুলতান যিনি যুদ্ধক্ষেত্রেতেই मारा गए। मतलब ये पहली बार ऐसा हुआ कि दिल्ली फर्स्ट बैटल जो पानीपत के हुआ उसमें इब्राहिम लोदी पराजित हुए और उनकी मृत्यु भी हुई बैटल फील्ड में। तो ये पहला सुल्तान था जो जिन्होंने अपने यूथ के दौरान वो वहीं पर बैटल फील्ड में इनका मृत्यु हो गया था। এখন এর পরেই যেটা ঘটলো, বাবর তাহলে কি হলো, ইব্রাহিম লোদি পরাজিত হলেন, বাবর কি করলেন, দিল্লি আর আগ্রা দখল করলেন। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার এমন একটা ঘটনা ঘটলো, একটি অন্য গোষ্ঠীর নেতা বাবর, মুঘল গোষ্ঠীর নেতা, তিনি বাইরে থেকে এলেন এবং আমাদের যে সুলতানি শাসন ব্যবস্থা ভারতবর্ষে অলরেডি ছিল 1206 সাল থেকে, সেই শাসনের সমাপ্তি ঘটছে 1526 সালের এই আমাদের पानीपतेर युद्धेर प्रथम पानीपतेर युद्धेर मध्य दिए। मतलब एक ऐसा इंसिडेंट हुआ, कोई बाहर का शासक आया और अपने देश का जो रूलर था उसको हटा के एक नया राजवंश के जो स्थापना हुआ ये दिल्ली में 1526 में, और इसका नाम था मुघल राजवंश। তো এই পর্যন্ত তো আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে প্রথম পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করেছেন। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এই বাবর কি করে জিতলেন। আচ্ছা, তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, ইব্রাহিম লোদির যে সেনা সংখ্যার কথা বলা হয়েছে প্রায় 1 লক্ষেরও বেশি, এই 1 লক্ষেরও বেশি সেনার কথা বলা হয়েছে এবং এখানে এবং সঙ্গে হস্তি বাহিনীও ছিল। আর বাবরের সেনা সংখ্যা কত ছিল? মাত্র 12।
মাত্র 12,000। আর আমাদের ইব্রাহিম লোদির সেনার সংখ্যা কত ছিল? মানে বিপুল পরিমাণে সেনা, হিসেব অনুযায়ী 1 লক্ষ সেনা 12,000 সেনার মধ্যে কোনো রকমের তুলনাই করা চলে না। বাবরের বাহিনীতে এই যে এমন কি ছিল যে বাবর মাত্র 12,000 সেনা নিয়ে এই 1 লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করলেন, এবং অদ্ভুতভাবে ইতিহাসের এক মর্মান্তিক পরিণতি আমরা বলতে পারি যে এই ঘটনা ঘটলো কি করে। তাহলে দুটো কারণকে আমি তোমাদের উল্লেখ করব বাবর কি কারণে জিতেছিলেন। প্রথমত, বাবর অত্যন্ত ভালো যোদ্ধা ছিলেন এবং যিনি প্ল্যান করতে পছন্দ করতেন, যিনি জিততে পছন্দ করতেন। অন্যদিকে ইব্রাহিম লোদি সেই তুলনায় উপযুক্ত লিডার ছিলেন না যুদ্ধ জয়ের ক্ষেত্রে। এটা তো একটা নর্মাল কজ। तो ये एक नॉर्मल कारण है जो एज ए लीडर बाबर वाज मोर कैपेबल दैन इब्राहिम लोदी। এই সঙ্গে ঐতিহাসিকেরা দুটো জিনিসের কথা উল্লেখ করছেন যে বাবর এই পানিপথের যুদ্ধে নাকি একটা নতুন উজবেকরা, আমাদের উজবেক কথা বলতে সেই সমরখন্দ যখন তিনি দখল করছিলেন, উজবেকরা সমরখন্দ বাবরের কাছ থেকে নিয়ে নিয়েছিল, উজবেক গোষ্ঠী। তাদের কাছ থেকে একটা টেকনিক শিখেছিলেন বাবর। সেই টেকনিকটার নাম হচ্ছে তুলঘুমা পদ্ধতি। এই তুলঘুমা পদ্ধতি তোমাদের শর্ট কোয়েশ্চেন পরে এক্সামেতে বিভিন্ন জায়গায় পড়ে এবং ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করেন। তো এই তুলঘুমা পদ্ধতিটা হচ্ছে কিরকম? এটা হচ্ছে গোলন্দাজ বাহিনী এবং তার সঙ্গে সঙ্গে ক্ষিপ্র গতিসম্পন্ন ঘোড়া। একদিকে গোলন্দাজ বাহিনী গোলা বর্ষণ করতে করতে যাবে, একবার ক্ষিপ্র গতিসম্পন্ন সাইড দিয়ে হয়ে ঘোড়া ক্ষিপ্র গতিসম্পন্ন তার আক্রমণ করবেন। मतलब तुलघुमा जो ये टेक्निक है, ये बाबर फरगना प्रदेश से समरखंड से सीख के आए थे। उसका इस्तेमाल उन्होंने फर्स्ट बैटल ऑफ पानीपत में किए थे। एक ऐसा टेक्निक है, एक कमान जो आर्टिलरी है वो इस्तेमाल करते करते, और जो मतलब एक ऐसा हॉर्स का उनका जो फोर्स था जो बहुत ही तेजी से जा सकते थे। तो ये टेक्निक उन्होंने इस्तेमाल किए। और दूसरी बात जो उन्होंने युद्ध में इस्तेमाल किए वो है रूमी टेक्निक। रूमी टेक्निक क्या है? रूमी टेक्निक ऐसा है कि सामने जो भी बैल का जो गाड़ी था वो ऐसे सामने रख दिए और उसके पीछे कमान को रखा और छुपा, कुछ मिट्टी के बना हुआ ऊंचा एक जगह तैयार किए और एक कमान को यहाँ रखा और वो कमान से फायरिंग करने लगे। बाहर से ऐसे लगेंगे कि वहां पर बैल के गाड़ी खड़ा हुआ है, लेकिन पीछे कमान था। तो ये दो टेक्निक তুলঘুমা और রুমি পদ্ধতি ব্যবহার করার মধ্য দিয়ে ইব্রাহিম লোদির 1 লাখেরও বেশি সেনাবাহিনীকে তিনি ছত্রভঙ্গ করতে সমর্থ হয়েছিলেন। বিশেষ করে গোলা বারুদের আওয়াজে এমনটা বলা হয় যে ইব্রাহিম লোদির যে বিখ্যাত আমাদের মানে হাতি সেনা ছিল প্রায় 1000-এর মতো হাতির কথা বলা হয়েছে। এই 1000 হাতি নাকি ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, তো কামানের গোলার আওয়াজে, বন্দুকের আওয়াজে। তো যাই হোক, এই পদ্ধতির মধ্য দিয়ে এবং ক্ষিপ্র গতিসম্পন্ন ঘোড়ার আর এই মানে পানিপথের যুদ্ধে ব্যবহার করেছিলেন, যার ফলে বাবর এই পানিপথের যুদ্ধে অনায়াসে জয়লাভ করেছিলেন মাত্র 12,000 সেনা ব্যবহার করার মধ্য দিয়ে 1 লাখ সেনাকে তিনি পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। তো एक ऐसा युद्ध है जो कम सेना लेके इस युद्ध को उन्होंने जीते थे। अब जो मेन क्वेश्चन है, उसका मेन जो आंसर है उसमें हम आते हैं। व्हाट इज द इम्पोर्टेंस, हिस्टोरिकल इम्पोर्टेंस, ये ऐतिहासिक প্রেক্ষাপটে এর যে গুরুত্ব কি, ভারতবর্ষের ইতিহাসে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা প্লেন গুরুত্ব তোমাদের প্রথমেই বলে নিয়েছি যে প্রথম গুরুত্বটা হচ্ছে ভারতবর্ষে একটা নতুন রাজবংশের সূত্রপাত হলো। কোন রাজবংশ? মুঘল। मतलब ये फर्स्ट जो इम्पोर्टेंस है सब लोगों को पता है कि ऐसा एक युद्ध हुआ जिसके बाद भारतवर्ष में एक नया युग की सूचना हो गई, वो है मुगल युग। तो मुगल डायनेस्टी का सूत्रपात हुआ इसके फर्स्ट बैटल ऑफ पानीपत के बाद। তাহলে এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্স। দ্বিতীয় ইম্পর্টেন্সটা কি? দ্বিতীয় ইম্পর্টেন্সটা হচ্ছে এটা যে দিল্লি এবং আগ্রা পর্যন্ত বাবরের আধিপত্য স্থাপিত হলো। এর সঙ্গে সঙ্গে এটা ঠিক যে সেই সময় বাবরের দিল্লি এবং আগ্রায় কেবলমাত্র তার কন্ট্রোল হলো, কিন্তু ওখানে জৈনপুর যে এলাকা ছিল, জৈনপুর ছিল অত্যন্ত শক্তিশালী এবং জৈনপুর দখল করা বাবরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যার ফলে সমৃদ্ধশালী গঙ্গা যমুনার যে তীরবর্তী অঞ্চল অর্থাৎ ইউপি যে বর্ডার এলাকা রয়েছে
সেই এলাকাটা তার কাছে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল। তার জন্য তিনি এই এলাকাটাকে দখল করার জন্য উদ্যমী হলেন। অর্থাৎ আগ্রা দখল করার ফলে তার রাস্তাটা খুলে গেল জৈনপুর দখল করা। কারণ বাবরের একটা বড় স্বপ্ন ছিল, তোমাদের বলতে হয়তো আমি বলতে ভুলে গিয়েছি যে বাবরের কিন্তু একটা বড় স্বপ্ন ছিল। বাবর কিন্তু ভারতবর্ষের যে এত সমৃদ্ধশালী ভারতবর্ষ, এত সোনা দানা, সেই যে সম্পত্তি, মানে এত সোনার পরিমাণ, খাজানা जिसको हम लोग बोलते हैं, তার বাবরের কিন্তু প্রথম থেকে বরাবরই আকর্ষণ ছিল। এবং সেটা বাবর কিন্তু দিল্লি দখল করা, আগ্রা দখল করার সঙ্গে সঙ্গে, দিল্লি দখল করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এই সমৃদ্ধ, যার ফলে বাবরের একটা আর্থিক অনটন চলছিল। मतलब उनका इकोनॉमिक क्राइसिस चल रहा था। एक तो फरगाना प्रदेश चला गया, समरकंद चला गया, और इसके चलते चक्कर में उनका बहुत सारा उस लेवल में इनका इकोनॉमी अच्छा नहीं था। तो ये जब दिल्ली उन्होंने दखल किए तो ये सब मिला, बहुत सारे इकोनॉमिक जो बैकग्राउंड उनके भी थोड़ा स्ट्रांग हुआ इसके चलते। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে যে ডাইনেস্টি চেঞ্জ হলো, 2 নম্বর হচ্ছে যে ইকোনমিক্যালি বাবরের অত্যন্ত শক্তিশালী হলেন। এখন রাজনৈতিক দিক থেকে এই পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি, সেটা আমরা মেডিভেল ইন্ডিয়া বলে একটি বই আছে সতীশচন্দ্রের, তো ডক্টর সতীশচন্দ্রের লেখা বই, রাজনৈতিক দিক থেকে সেই লাইনটা বলা আছে, রাজনৈতিক দিক থেকে আমাদের পানিপথের যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত যে বিশাল চূড়ান্ত ঘটনাবলীর মধ্যে একটা, এটা কিন্তু বলা যায় না। কারণ উত্তর ভারতবর্ষের তখনকার রাজনীতি কিন্তু মুঘলদের কন্ট্রোলে কিন্তু ছিল না। উত্তর ভারতবর্ষে কিন্তু বড় বড় রাজ্য সেই সময়ে কিন্তু ছিল, যাদের নাম একটা হচ্ছে সম্বল, আর একটা হচ্ছে বাইনাম, মেওয়াট, কালপি, এটাওয়া, ঢোলপুর, গোয়ালিয়র, এই সমস্ত শক্তিশালী রাজ্যগুলো ছিল। কারণ তারা কিন্তু উত্তর ভারতের পলিটিক্সটাকে কন্ট্রোল করছিল, এটা ঠিক কথা। যার জন্য ডক্টর সতীশচন্দ্র মন্তব্য করছেন যে এটা কিন্তু একটা বড় যে ঐতিহাসিক ঘটনা সেটা নয়, তবে এটা বলা যেতে পারে যে এই যুদ্ধের মাধ্যমে বাবরের রাজনৈতিক আধিপত্যের সূচনা उत्तर भारते सूचना হলো। অর্থাৎ ডক্টর सतीश चंद्र ये बोल रहे हैं कि और नॉर्थ इंडिया में इतने बड़े बड़े डायनेस्टी, मैंने अभी जो नाम बोला इटावा, ग्वालियर, जो अभी संभल बोला, ढोलपुर बोले, अभी मेवाड़ बोले, कल्पी बोले, ये सब ऑलरेडी वहां पर थे। और यहाँ पर ये बाबर के लिए इतना आसान नहीं था नॉर्थ इंडिया में अपना कंट्रोल बनाने के लिए। तो ऐसा नहीं कहा जा सकता कि ये एक बहुत ही अच्छा मौका स्थापित हुआ ऐसे। तो ये हम बोल सकते, सतीश चंद्र ने ये डॉक्टर सतीश चंद्र ने बोला, उनकी जो बुक है मेडिवल इंडिया में, कि नॉर्थ इंडिया में जो मुगल का जो सिस्टम बना, मतलब रूल करने के लिए जो उनका शुरुआती दौर, उन्होंने ये पानीपत बैटल को इस्तेमाल करना शुरू कर दिया था। ये एक ऐसा बैटल है जहाँ पर नॉर्थ इंडिया में उन्होंने अपना जो चुनौती है, उन्होंने चुनौती लेना शुरू किए थे। ভারতবর্ষের ইতিহাসে এটুকু আমরা বলতে পারি যে আমরা লর্ড ক্লাইভের যে গল্প, এটা শোনা যায়, ঐতিহাসিকরা বলে থাকেন যে লর্ড ক্লাইভ যেমন আমাদের পলাশি যুদ্ধের পর ভারতবর্ষের ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা হয়েছিল, সেরকমভাবে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথকে আমরা বলতে পারি যে এর মাধ্যমে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। তবে এই জয়লাভ করলেও অধিকাংশ এলাকাতে মুঘলদের আধিপত্য না থাকার কারণে তাদেরকে কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। এবং আফগান অভিজাতদের সেই সময়ে, এই যারা অলরেডি আফগানরা তো ভারতবর্ষে ছিলেন, তো আফগান অভিজাতদের সেই সময় ঐক্যবদ্ধ করে বাবরের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতবর্ষে একটা শক্তি গড়ে উঠতে লাগলো। সেটি তার নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি, এবং বিহারের যিনি শাসনকর্তা ছিলেন বাহার খান লোহানি, আর আমাদের বেঙ্গলে যারা সুলতান ছিলেন, তারা মিলে বাবরকে কিন্তু অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। আর যার জন্যেই বাবর প্রথমে এসেই কিন্তু উত্তর ভারতে অতটা আধিপত্য বিস্তার করতে পারেননি। তবে এটা ঠিক, তিনি নজর দিয়েছিলেন প্রথমে উত্তর ভারতকে কন্ট্রোল করার জন্যে। যার জন্যই তো গাজীপুর, ঢোলপুর, কালপি, বাইনা, গোয়ালিয়র, এই যে নামগুলো বললাম, এটাওয়া, কানৌজ, এইগুলোকে দখল করার জন্য তার ছেলে
হুমায়ুন এবং তার অন্যান্য সেনাপতিদের তিনি লাগিয়ে দিয়েছিলেন যে এই এলাকায় আমাদেরকে দখল করতেই হবে, ভারতবর্ষে যদি মুঘলদেরকে থাকতে হয় তাহলে কিন্তু আমাদের উত্তর ভারতের রাজনীতিকে, উত্তর ভারতের এই রাজ্যগুলোকে কন্ট্রোল করতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই তিনি মানে তার অভিযান পর্ব পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে শুরু হলো এবং আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে এরপরেই একটি বিখ্যাত যুদ্ধ হয়েছিল যেটা খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। অর্থাৎ বাবরের পক্ষে উত্তর ভারতবর্ষের অভিযান কিন্তু প্রথম পানিপথের যুদ্ধেই যে ভারতবর্ষে এসেই মুঘলরা আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছিল এবং ওটাই পার্মানেন্ট বা ফাইনাল ছিল এমনটা কিন্তু নয়। তবে লাস্ট কথা বলবো এটাই যে ফার্স্ট ব্যাটল অফ পানিপথের মধ্য দিয়ে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের আধিপত্যের প্রাইমারি স্টেজ, যেটা প্রথম सूचना पर्व किंतु होए गिएछिलो। ताई ये बात हम लोग बोल सकते हैं कि फर्स्ट बैटल ऑफ पानीपत वो फाइनल नहीं था, लेकिन इनकी जो मुगल के जो शुरुआती दौर इसी से शुरू हुआ। उसके बाद हम लोग देखेंगे बहुत सारे युद्ध हुए, मतलब इसके बाद बाबर को और भी बहुत सारे युद्ध का सामना करना पड़ा था, स्पेशली खानुआर, बैटल ऑफ खानुआ जो एक इम्पॉर्टेंट बैटल था 1527 में इनको ये युद्ध को लड़ना पड़ा था। तो इसके बाद में हम लोग बाद में पढ़ेंगे इसके टॉपिक के ऊपर। तो ভারতবর্ষের ইতিহাসে তোমাদের যে কোয়েশ্চেন পড়ে পানিপথের প্রথম যুদ্ধের ঘটনা বিবরণ এবং একই সঙ্গে সঙ্গে গুরুত্ব, তোমাদের যেটা পড়ে সেটা হচ্ছে গুরুত্ব বর্ণনা দাও। এবং বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করে যে তুমি কি মনে করো যে ভারতবর্ষের ইতিহাসে প্রথম পানিপথের যুদ্ধ চূড়ান্ত ছিল মুঘলদের পক্ষে? তো আমার উত্তর বলবো যে শুরুটা হয়তো পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে হয়েছিল, কিন্তু চূড়ান্ত ছিল না, কারণ মুঘলদের আরও অনেক অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের যে আমরা লম্বা ইতিহাস দেখি সেটা স্থাপিত হয়েছিল। তো তবে শুরুটা কিন্তু প্রথম পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে হয়েছিল। তো ঠিক আছে, আজকে এখানেই ক্লাস শেষ করলাম। আশা করি তোমরা বারবার দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে আজকে শেষ করলাম ক্লাস, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলকে গুড নাইট, থ্যাংক ইউ।